প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে পাহাড়ি বন। বৈশিষ্ট্যের দিক থেকে এসব বন দেশের অন্যান্য বনভূমি থেকে ভিন্ন। জীববৈচিত্র্যকে আশ্রয় দেওয়ার পাশাপাশি এই বনভূমিগুলো সেখানকার মানুষের জীবন ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আজকের পর্ব পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মিহির কান্তি মজুমদারের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের অধিকাংশ অঞ্চল প্রায় সমতল ভূমি হলেও দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে বিভিন্ন উচ্চতার পাহাড় শ্রেণী। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলো তুলনামূলক অধিক উচ্চতার এবং বিস্তৃত অঞ্চল নিয়ে অবস্থিত। এই বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে মিষ্ট চিরসবুজ ও চিরসবুজ বন রয়েছে, যেগুলো মূলত পাহাড়ি বন নামে বেশি পরিচিত। এই পাহাড়ি বনগুলো একদিকে যেমন জীববৈচিত্র্যের আধার হিসেবে কাজ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈচিত্র্যময় উদ্ভিদরাজিতে পরিপূর্ণ অনন্য পাহাড়ি বনের প্রতিবেশ ব্যবস্থায় আশ্রয় মিলেছে অসংখ্য বন্য প্রাণীর। এই পাহাড়ি বনগুলোতে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি দেশের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ ও উভচর সব ধরনের বন্য প্রাণী পাহাড়ি বনে দেখা যায়। পাহাড়ি বনের বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় পাখি। এসব বনে মথুরা, কাঠময়ূর, পাহাড়ি নীলকান্ত, পাকড়া ধনেশ, পেঁচা, ভীমরাজ, পাতিময়না, হরবোলা, হরিয়াল, ঘুঘু, টিয়া, বুলবুলি, কাঠঠোকরা, পানগিদ্দি সহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। পাহাড়ি বনের পাখিদের খাদ্যাভ্যাসেও আছে ভিন্নতা। পাখিদের খাদ্যাভ্যাসের এমন ভিন্নতার কারণেই পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য বিরাজ করে।
পাহাড়ি বনবাসী স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে রয়েছে হাতি, হরিণ, বানর, হনুমান, কাঠবিড়ালি, ভল্লুক, সজারু, বাগদা সহ আরও বেশ কিছু প্রাণী। এসব বনে সরীসৃপ ও উভচর প্রাণীর উপস্থিতিও উল্লেখযোগ্য। পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে দেখা যায় এশিয়ার সবচেয়ে বড় কচ্ছপ শিলা কচ্ছপ। এছাড়া হলদে পাহাড়ি কচ্ছপ, আরাকানি কচ্ছপ সহ আরও বেশ কিছু প্রজাতির কচ্ছপের দেখা মেলে। পাহাড়ি বনের প্রবাহমান ছড়ায় বিচরণ করে পাতা কাছিম। সরীসৃপ প্রাণীর বিশাল অংশ জুড়ে রয়েছে সাপ, এর মধ্যে বার্মিজ অজগর, গোলবাহার অজগর, কুকরি সাপ, দুধরাজ, শামুকখোর, সবুজ বোড়া, ফণী মনসা, কালনাগিনী, লালঘাড় ঢোরা সাপ অন্যতম। পাহাড়ি বনের সরীসৃপ প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির টিকটিকি জাতীয় প্রাণীও আছে। পাহাড়ি ছড়া ও এর আশেপাশে উভচর প্রাণীর বড় অংশ বিচরণ করে, কারণ এদের জীবনচক্রে পানির উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলে দেখা যায় কাঁকড়াভুক ব্যাঙ, কোপের আসাম ব্যাঙ, ভামো ব্যাঙ, চিত্রা গেছো ব্যাঙ, লালপা গেছো ব্যাঙ সহ আরও বেশ কিছু প্রজাতির ব্যাঙ। পাহাড়ি বনের চিরসবুজ রূপ বজায় থাকার মূল কারণ পাহাড়গুলোর মাঝ দিয়ে বয়ে চলা নদী ও ছড়ার পানি। এছাড়াও অসংখ্য ঝর্ণা সারা বছর ব্যাপী পাহাড়ে পানির যোগান দিয়ে যাচ্ছে। পাহাড়ের স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাও আসে এই পাহাড়ি বনের প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে। পাহাড়ি বনভূমি পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ বাস্তুতন্ত্র হিসেবে বিবেচিত। বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি বনে উদ্ভিদ ও বন্যপ্রাণীর এক অতুলনীয় সমাবেশ ঘটেছে। তবে বিভিন্ন কারণে দেশের পাহাড়ি বনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বিচারে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়ন, কৃষি জমিতে রূপান্তর, বনের বৃক্ষজাতীয় গাছ কেটে ফেলা পাহাড়ি বনের আয়তন কমে যাবার অন্যতম কারণ। এতে বন্যপ্রাণী নিরাপদ আবাস ও খাদ্য সংকট দেখা দিচ্ছে। একই সাথে বন্যপ্রাণী ও মানুষের দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বৃক্ষশূন্য হওয়ায় পাহাড়ি বনের ভেতর প্রবাহিত ছড়াগুলো শুকিয়ে যাচ্ছে। এতে ছড়ার উপর নির্ভরশীল প্রাণীর বিচরণ ও বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা সহ সামগ্রিক পরিবেশ হুমকির মুখে পড়ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পাহাড়ি বন সংরক্ষণের কোনো বিকল্প নেই। দেশে ইতোমধ্যে পাহাড়ি অঞ্চলে বেশ কিছু বনকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব সংরক্ষিত পাহাড়ি বনের মধ্যে রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান। এই সংরক্ষিত বনাঞ্চলগুলো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করছে।
একই সাথে কিছু সংরক্ষিত এলাকায় স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে সহ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বনজ সম্পদের উপর নির্ভরশীল স্থানীয় মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করা হলে পাহাড়ি বনের প্রাকৃতিক সম্পদ রক্ষা পাবে। সংরক্ষিত বনের বাইরেও দুর্গম পাহাড়ে বেশ কিছু বনাঞ্চল রয়েছে। এসব বনও সংরক্ষণের আওতায় নিয়ে আসা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পাহাড়ি বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন সংরক্ষণ করা হলে পাহাড়ি প্রতিবেশ ভালো থাকবে, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মিহিরকান্তি মজুমদারের সাথে। কেমন আছেন? ভালো। আপনি বহু বছর ধরে সরকারি চাকরি করেছেন, সচিব ছিলেন, যেহেতু একসময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ে ছিলেন, এই নিয়েও অনেক কাজ করেছেন। তা আমাদের একটু বাংলাদেশের কোন অঞ্চলে পাহাড়ি বনের বিস্তৃতি রয়েছে এটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি যে পাহাড়ি বন, আমাদের তো পাহাড় কম, আমাদের টোটাল এরিয়া তার 12% মতো আছে পাহাড়। 12%-এর মধ্যে 10%ই হলো চিটাগাং হিলস, মানে পার্বত্য চট্টগ্রাম 3 জেলা, আর 2% হলো সিলেট এবং চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা। আর মধুপুরের কাছে শেরপুরে কিছু টিলা, আচ্ছা, কাজেই ওইটাকে আমরা পাহাড়ি বন বলে না। সেই হিসাবে আমাদের পাহাড়ি বন হলো প্রধানত হলো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জি, এবং আর হলো চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট, মৌলভীবাজার। আচ্ছা, আমাদের এই যে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার এই পাহাড়ি বনের গুরুত্ব কেমন? পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের তো জীবিকার সাথে সম্পর্কিত, আমাদের জীবিকার সাথেও সম্পর্কিত, মানে প্লেন ল্যান্ডে যে বেশিরভাগ মানুষ। আচ্ছা, কারণ হলো পাহাড় একটু উঁচু এবং সেখানে পাহাড়ে গাছ থাকলে বৃষ্টিপাত বেশি হয়। কাজেই এই পাহাড়ি বন আছে বলেই এই যে আমাদের নদী প্রবাহর যে আমাদের লাইফলাইন, সেই লাইফলাইনের উৎস হতো পাহাড়। কাজেই পাহাড়ি বনের যারা পাহাড়ে বসবাস করে তারা না, আমরা যারা প্লেন ল্যান্ডে বসবাস করি, আমাদের জীবন জীবিকার সাথে, ইকোসিস্টেমের সাথে ওই পাহাড়ি জড়িত। ওদের আরও বেশি জড়িত, কারণ ওদের জীবিকাই এটার পরে এবং জীবন এটার পরে, জীবন জীবিকা, পানি, তারপরে ঘর যে তৈরি করে সেই ঘরে তো উৎস, তারপরে যে ওদের ওষুধ, সেই ওষুধের উৎস হলো গাছপালা। আচ্ছা, আমাদের এই পাহাড়ি বনগুলোর জন্য প্রধান হুমকি কী কী? প্রধান হুমকি হলো আমরা মানুষ। যেমন ছোটোকালে স্কুলে পড়তাম ওই স্বাধীনতার আগে, তখন পাঠ্যপুস্তকে ছিল 85 গাজী, 65টা বাঘ মারছে, তারপরে তার ইতিহাস পড়তে হতো, খুব একটা মানে বীরত্বের পরিচয়। তারপরে ওই নেপালের রাজা মহেন্দ্র উনি আসলেন, সুন্দরবনে পাঠানো হলো বাঘ শিকারে। মানে দেখা গেল যে বন্যপ্রাণী হত্যা করা, এই প্রকৃতি ধ্বংস করা, মানে শৌর্য বীর্যের প্রতীক। তার মানে আমাদের দৃষ্টিভঙ্গির, তো সেই দৃষ্টিভঙ্গি যে এখনও পাল্টেছে তা না। এখনও কিন্তু যেখানে দেখা গেছে যে কমিউনিটি ইনভলভমেন্ট নাই, আমরা সেই ইনভলভমেন্ট ব্যবস্থা করে নাই, বন্দুক দিয়ে ফরেস্ট পাহারা দিয়ে কিন্তু ফরেস্ট রাখা যায় না। কাজে আমাদের জন্য বড় হুমকি আমাদের লোভ। আমাদের পবিত্র সংবিধানে 18 ক অনুচ্ছেদ করা হয়েছে যে প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে হবে। কাজে আমাদের সংবিধানে আছে, আমাদের আইন কানুন আছে, কিন্তু আমাদের ফরেস্ট গার্ড আছে, তারপরে ফোর্স আছে, কিন্তু দেখা যাচ্ছে সব আছে, ফোর্স আছে, বন্দুক আছে, আইন আছে, কিন্তু আমাদের বন কমে যাচ্ছে। মানে আইনের প্রয়োগটা সেভাবে হচ্ছে না। কারণ প্রয়োগ হবে কি, প্রয়োগ যারা করে, আইনের প্রয়োগ কয়জন আরে করবে? যদি আমরা সবাই খাল নদী দখল সবাই যদি করে, তাহলে জেলা প্রশাসকের পক্ষে আর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আর এসিল্যান্ডের পক্ষে এই খাল সংরক্ষণ করা কি সম্ভব? মানে এখানে কি লোকবলেরও সমস্যা আছে? লোকবল কম? লোকবলের সমস্যার চাইতে সমস্যা হলো যে আমরা এইটা যা আছে এটার প্রয়োগ কম। কাজে জিনিসটা হলো আমাদের ওই নিজের লোভ, আইনের যথাযথ প্রয়োগ না হওয়া,
এবং এই বিভিন্ন কারণে এবং কমিউনিটিকে প্রধানত ইনভলভ না করা। তাহলে আমাদের পাহাড়ি বন সংরক্ষণে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বা করা দরকার? পাহাড়ি বন সংরক্ষণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন সিলেটে, কক্সবাজারে এবং চট্টগ্রামে সুফল প্রকল্প, এখানে 88,000 হেক্টর বনায়ন হচ্ছে, তার একটা বড় অংশ সেই কক্সবাজার এবং চট্টগ্রামে হচ্ছে। তারপরে বিভিন্ন ইকো পার্ক তৈরি করা হয়েছে। ইকো পার্ক হলে অন্তত যে ফরেস্টটা কনজার্ভ হয়, প্লান্টেশন কম হয়তো হয় কিন্তু যেটা আছে সেটা কনজার্ভ হয়। যেমন গাজীপুরে এই ছাপারি পার্ক, এই 3800 একর, এর মধ্যে 600 একর কিন্তু ব্যক্তি ছিল। এটা যদি ওই সময় না করা হতো তাহলে ওইটা থাকতো না। কাজেই সেই বিভিন্ন কার্যক্রমে নেওয়া হয়েছে, তবে সেটা পর্যাপ্ত না, কারণ আসল যে জায়গাটা পাহাড়ি বনের 10% হলো চিটাগাং হিল ট্রাক্টস। এবং এর মধ্যে আরেকটা সমস্যা হলো ফরেস্টে কিন্তু টোটাল পাহাড়ি বনের আমাদের দেশের এরিয়ার মধ্যে 9.33 বা এরকম %। আচ্ছা, এর মধ্যে ফরেস্টের আছে 4.5% আর যে 5% এটা কিন্তু ফরেস্টের আন্ডারে নাই। এটা হলো 1871 থেকে 1880-85 এই সময়টায় এই পার্বত্য চট্টগ্রামের এইটা বন বিভাগের এই টোটাল জায়গার 4 ভাগের 3 ভাগ জায়গা কিন্তু ওই ফরেস্টের আন্ডারে নেওয়া হয়। এবং ওই নদী, খাল এবং মানুষের বাড়িঘর যেটুকু একটু বাদ দিয়ে 4 ভাগের 3 ভাগ এই ফরেস্টে নেওয়া হয়। এর মধ্যে রিজার্ভ ঘোষণা করা হয় মাত্র 1/4 হবে। আচ্ছা, আনক্লাসিফাইড স্টেট ফরেস্টটা কিন্তু ফরেস্টের হাতে নাই। এইটা ওই চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, এটা হলো 1900 সালের। জি, ওই সেইখানে তার আন্ডারে এই যেমন মৌজা আছে, মৌজাটা থাকবে হেডম্যানদের হাতে, সেটা কিন্তু এখনও বলবৎ আছে। জেলা প্রশাসকের সেখানে দায়িত্ব আছে, জেলা ম্যাজিস্ট্রেটের। কাজে ওই 5% আনক্লাসিফাইড স্টেট, এটা হলো 5% হলো টোটাল বাংলাদেশের 5% ল্যান্ড এবং ফরেস্টের প্রায় 25% ল্যান্ড। এবং সেইখানে কিন্তু যেহেতু বিভিন্ন প্রক্রিয়া ব্যাহত হয়ে গেছে, কাজ নাই। এই বাংলাদেশের মতো ল্যান্ড হাংরি কান্ট্রি, সেইখানে দেশের 5% ভূমি এরকম ভ্যাকান্ট রাখা বা লতাগুলো পড়ে থাকবে, আর সেইখানে এরকম বনের প্রায় 25%, এই ধরনের বিলাসিতা করার আমাদের সুযোগ নাই, কিন্তু এই বিলাসিতা আমরা করছি। এই বনগুলোকে বাঁচাতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, আপনার সাজেশন? প্রথম পদক্ষেপ হলো এই যে 5% আনক্লাসিফাইড স্টেট ফরেস্ট, এটা ওই যে জেলা প্রশাসকের হাতে দেখার বহল করবে বলে আছে, এইটাকে বনায়ন করতেই হবে। এবং সেটা আপনি শুধু ফরেস্টের দাবি দেবে, ফরেস্ট করে বনায়ন করতে পারবে না, এটা কমিউনিটির সাথে মিলে করতে হবে। কাজেই কমিউনিটির সাথে মিলে, তাতে তো কমিউনিটিরও লাভ, কারণ জিনিস হলো তাদের জীবিকা সংস্থান হয়, দেশেরও লাভ। ফলের একটা তাহলে কো-ম্যানেজমেন্টে যেতে হবে, কারণ জিনিস হলো আপনার ফরেস্টে আমাদের হলুদের একটা বড় অংশ ওখান থেকে আসে, ফলের একটা বড় অংশ ওখান থেকে আসে, আদার একটা বড় অংশ ওখান থেকে আসে। আগে তো ফরেস্টটাকে কো-ম্যানেজমেন্টের মাধ্যমে, আমার মনে হয় ওদের সাথে এই যে শান্তি চুক্তি বাস্তবায়ন যারা বাধা দেয় তাদের সাথেও বোধহয় একটা নেগোসিয়েশন করা দরকার, যে অন্তত তাদের জন্য তো এটা বেশি দরকার, আমাদের জন্যও দরকার। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পৃথিবীর 34টি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকার মধ্যে অন্যতম ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পটের অংশ। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত কাসালং রিজার্ভ ফরেস্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি। বাংলার মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল প্রথম অন্তর্ভুক্ত হয় 1550 সালের দিকে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 21টি সংরক্ষিত এলাকা রয়েছে। শুধু দর্শক, বিপন্ন পাহাড়ি বনগুলো সংরক্ষণ না করলে জীববৈচিত্র্য যেমন হুমকির মুখে পড়বে, তেমনি সেখানকার মানুষের জীবন ও জীবিকাতেও ক্ষতিকর প্রভাব পড়বে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও যথাযথ উদ্যোগ গ্রহণ করে পাহাড়ি বনগুলো সংরক্ষণ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ